নমস্কার, আমি প্রবীর। আজ আবারও চলে এসেছি এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে। আজ আমরা তুলে ধরব একদম শেষ পর্ব, এটি আমাদের এই পঞ্চম শ্রেণীর গণিত প্রশ্নপত্রের সমাধান 2024-এর সায়েন্সের উত্তরপত্র সহ আমরা এই পর্বে তুলে ধরব যা শেষ মুহূর্তের প্রস্তুতির 50 নম্বর প্রশ্নের সমাধান। এই 50 নম্বর প্রশ্নের সমাধান তোমরা সম্পূর্ণরূপে ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আগামী 2-4 দিনের মধ্যেই তোমাদের বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন ডেটে পরীক্ষা। পঞ্চম শ্রেণীর সেই পরীক্ষার প্রশ্নপত্র আমাদের হাতে এলে আমরা সেই প্রশ্নপত্রের সমাধানও তোমাদের একই রকমভাবে সমাধান সহ এবং সেই সঙ্গে আমরা তোমাদের কি কি তুলে দিয়েছি এই বিভিন্ন পর্বের মাধ্যমে তাও আলোচনা সহ তার সমাধান তুলে দেব। তো সেই কারণে বলবো আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই পর্বে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমাদের মূলত 10 নম্বর রয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর একের দাগের অতি সংক্ষিপ্তধর্মী। তারপরে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 2 5 10, এখানেও 10 নাম্বার 2-এর দাগে। 3-এর দাগেতে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এক্ষেত্রে রয়েছে 15 নাম্বার। তার মানে 20 আর 15 অর্থাৎ 35, এবং সমস্যাবান প্রশ্নের সমাধান রয়েছে যেগুলো 4-এর দাগে, সেখানে রয়েছে 15 নাম্বার, মোট 50 নাম্বার। সেই 50 নাম্বার এবং সেই সঙ্গে রয়েছে জ্যামিতির বেশ কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এবং সমস্যামূলক প্রশ্নের সমাধান। তো সেই প্রশ্নগুলির সম্পূর্ণ সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরব। তো সেই কারণে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই আগামী দিনে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যখন উঠবে সেখানেও কিন্তু সেই সমস্ত প্রশ্নের সমাধান আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসেই দেওয়া রয়েছে। তার সাথে সাথে আমরা নতুন তোমাদের পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আমরা সময় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আর তার সাথে সাথে এই চ্যানেলের মাধ্যমেই তোমরা পাবে কেশবচন্দ্র নাগের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে পঞ্চম শ্রেণীর, ষষ্ঠ শ্রেণীর এবং সপ্তম শ্রেণীর, তারও সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। তো চলো আজকের পর্বে আমরা যে প্রশ্নপত্রটির সমাধান করছি তার প্রথম 5টি প্রশ্নের সমাধান তোমরা দেখে নাও। যে প্রশ্নগুলো 5টা প্রশ্ন সংক্ষিপ্তধর্মী, অতি সংক্ষিপ্তধর্মী, এবং তারপরেই আমরা এই 5টার সমাধান করেই তারপরে তোমাদের এখানে দিয়ে দেব বাকি প্রশ্নগুলির সমাধান পত্র বা সমাধানের প্রশ্নপত্রটি। তো দেখো প্রথমে 1-এর দাগের প্রশ্নপত্রে কি রয়েছে। 1-এর দাগের প্রশ্নপত্রে রয়েছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্ন, এই 10টি প্রশ্নের সমাধান করতে হবে। কয়ের দাগে বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাউ কত। কয়ের দাগে রয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান সমান হবে কত? 1। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান হবে 1। আবার ক্ষয়ের দাগের প্রশ্ন, সেখানে কি বলেছে 420 মিনিটে কত ঘন্টা হয়। আমরা কি জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। এখানে রয়েছে 420 মিনিট। একে আমরা ঘন্টা করার জন্য কি করব? 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হবে ঘন্টা। সমান সমান কি হবে? এই শূন্য এখন মনে মনে বাদ রাখলাম, তাহলে 6 7 হবে 42, মানে 7 ঘন্টা। তাহলে এভাবে আমরা ভাগ করে বার করব। 420কে 60 দিয়ে ভাগ দেব, পেয়ে যাব কত? 7 ঘন্টা। এবার দেখো পরের প্রশ্নে রয়েছে, অর্থাৎ গয়ের দাগের প্রশ্নে 21-এর গুণনীয়কগুলি কি কি। 21-এর গুণনীয়কগুলি কি কি? 21 এর গুণনীয়কগুলো চেয়েছে, তাহলে আমরা এর উৎপাদক বিশ্লেষণ করব। 3 দিয়ে গেলে 3 7 21। তাহলে এর গুণনীয়কগুলো কি কি? 21-এর গুণনীয়ক হবে 1 3 7 আর হবে 21। 1 3 7 এবং 21
এটি হলো এই 21-এর বিভিন্ন যে গুণনীয়কগুলো সেই গুণনীয়কগুলি। এবার প্রশ্ন রয়েছে ঘয়ের দাগে 36/16 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ঘয়ের দাগের প্রশ্ন 36/16। তো একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, তারপর তাকে কাটাকাটি করতে পারি বা মুখে মুখেও করতে পারি। আমরা যদি 2 দিয়ে কাটি, যেহেতু এখানে 6 আছে এখানেও 6 আছে, তার মানে 2 দিয়ে কাটা যাবে এই দুটো সংখ্যাকে। 2 দিয়ে কাটলে 2 8 হবে 16, 36কে 2 দিয়ে কাটলে 2 18 হবে 36। আবার এখানে দেখতে পাচ্ছি 8 রয়েছে, এখানেও 8 রয়েছে, মানে আবার 2 দিয়ে কাটাকাটি যাবে। 2 4 হবে 8, আর এটাকে কাটলে হবে 2 9 হবে 18, সমান সমান হবে কত না 9/4, অর্থাৎ 9/4। তাহলে 36/16কে আমরা লঘিষ্ঠ রূপে প্রকাশ করলে পাবো 9/4। এবার দেখো এই 5-এর দাগের প্রশ্নটি, অর্থাৎ উঁয়োর দাগে 1-এর উঁয়ো কি রয়েছে। 1-এর উঁয়োতে বলেছে 32/7কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। এই 32/7 একে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই ঘর দিয়ে লবকে ভাগ দেব, অর্থাৎ 7 দিয়ে ভাগ করছি 32টাকে, কত হবে না 7 4 হবে 28, বিয়োগ দিলে পাবো কত 4। তাহলে কি উত্তর পেলাম না উত্তরে পাবো আমরা এই 32/7 সমান সমান হবে 4 পূর্ণ 4-এর 7, 4 পূর্ণ 4-এর 7। তো এই হলো আমাদের এই পর্বের প্রথম যে 5টি প্রশ্ন ছিল, সেই অতি সংক্ষিপ্তধর্মী 5টি প্রশ্নের সমাধান আমরা তুলে ধরলাম। এবার এরকমই গুরুত্বপূর্ণ আরও যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমাদের এই পর্বে, সেই সম্পূর্ণ প্রশ্নপত্রটির সমাধান অর্থাৎ 50 নম্বরের সমাধান তোমাদের তুলে দেওয়া হবে। সেই কারণে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাব, দেখো এই যে প্রশ্নপত্রটা রয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান, অর্থাৎ এই বাকি প্রশ্নগুলো যে রয়েছে তার সমাধান আমরা এই পর্বেই তুলে ধরব। তো চলো এই অংশটা মুছে নিয়ে তোমাদের বাকি প্রশ্নগুলির সমাধান তুলে ধরি। এই 1-এর দাগের চয়ের অঙ্ক, 1-এর দাগের চয়েতে কি বলেছে, 1-এর দাগের চয়ের অঙ্কে বলা আছে 169-এর বর্গমূল কত। 169 এর বর্গমূল আমরা এভাবে রুট চিহ্ন দেব। 169-এর বর্গমূল করলে কি হয় আমরা জানি, 13কে 13 দিয়ে 13 গুণ করলে 169, তার মানে 13 হবে, এক্ষেত্রে উত্তর হবে 13, বর্গমূল হবে, তার মানে 169-এর বর্গমূল হলো 13। এবার দেখো 6-এর দাগের প্রশ্ন। 6-এর দাগের প্রশ্নে কি রয়েছে, এখানে বলা আছে 207.02 কে স্থানীয় মানে বিস্তার করো। 207.02 একে স্থানীয় মানে যদি বিস্তার করি তাহলে আমাদের কি হবে না 200 যোগ 0 যোগ 7 যোগ, এখানে কি আছে দশাংশের ঘরে 0 আছে আর শতাংশের ঘরে 2 আছে, তাহলে যোগ 2/100 এভাবে লিখব, অর্থাৎ 200 যোগ 0 যোগ 7 যোগ 2/100। তো এই হলো আমাদের 6-এর দাগের প্রশ্ন। এবার দেখো বর্গীর জয়ের দাগের প্রশ্ন কি রয়েছে। বর্গীর জয়ের দাগে রয়েছে 0.5 এবং 0.05 এর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট তা লেখো। বর্গীর জয়ের দাগে রয়েছে 0.5, এটা হবে কি, এটা হবে বড়, আর রয়েছে কি 0.05 এটা হবে ছোট। কারণ দশমিকের পরে এটা হলো কি রয়েছে, এটা হলো দশাংশের ঘরে আছে 5 আর এখানে দশাংশের ঘরে আছে 0, তো সেই কারণে দশাংশের ঘর এখানে রয়েছে আর এখানে দশাংশের ঘর ফাঁকা, তার মানে এই অংশটা বড়। এবারে রয়েছে প্রশ্ন 6-এর দাগের কি রয়েছে না একটি সরল কোণের মান কত। একটি সরল কোণের মান, সরল কোণ 180 ডিগ্রি হয়, সরল কোণের মান হবে 180 ডিগ্রি। একটি সরল কোণের মান সমান সমান 180 ডিগ্রি। পরের প্রশ্নে বলেছে
ঘনবস্তুর দুটি উদাহরণ দাও। দুটি ঘনবস্তু, ঘনবস্তু যেমন এখানে এই আমার হাতে থাকা বইটি, অর্থাৎ বই একটি ঘনবস্তু রয়েছে। এখানে চক, চকও একটি ঘনবস্তু। এটা ঘনবস্তু এই কারণে, কারণ এই বস্তুগুলোর মধ্যে মাত্রা রয়েছে। ঘনবস্তু তিনটে মাত্রা থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই মাত্রাগুলো থাকবে, তাহলেই তাকে বলবো আমরা ঘনবস্তু। তাহলে এগুলোর মধ্যে সেই দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা আমরা পাবো। তো এই হলো আমাদের ইঁর দাগের প্রশ্ন। এবার রয়েছে টয়ের দাগের প্রশ্ন। কি রয়েছে টয়ের দাগে? টয়ের দাগে বলেছে ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কাকে বলে না, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র বা ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলবো। তাহলে ত্রিভুজ, ত্রিভুজ কাকে বলে না, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ, সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বা ক্ষেত্রকে ত্রিভুজ বলে, ত্রিভুজ বলে। এখানে একটা ত্রিভুজের চিত্র আমরা অঙ্কন করে দিতে পারি। এখানে পি কিউ আর, এই পি কিউ আর একটা ত্রিভুজ যার তিনটে বাহু আছে, তিনটে শীর্ষবিন্দু আছে। এগুলো হলো শীর্ষবিন্দু, তিনটে শীর্ষবিন্দু আর তিনটে কোণ আছে, তিনটে কোণ আছে। তাহলে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বা ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো এই হলো আমাদের এই পর্বের একের দাগের যে 10টি প্রশ্ন, সেই 10টি প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলোর সমাধানে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর তার সাথে সাথে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাব 2এর দাগের প্রশ্নগুলির সমাধানে। তাহলে 2এর দাগের প্রশ্নগুলো কি রয়েছে না, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 5 2 10 সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, 2 নম্বর করে রয়েছে। তো 2এর কয়েতে কি বলেছে? 2এর কয়ের থেকে বলেছে যোগ করো, অর্থাৎ ভগ্নাংশের যোগ। কি রয়েছে এখানে? রয়েছে 12 × 5 যোগ 10 × 3 সমান সমান কি করব? 5 এবং 3 এদের লসাগু করব। লসাগু করলে হবে 15, 5 3 হবে 15, তাহলে 3 12 হবে 36 যোগ 3 5 15, মানে 5 10 হবে 50, তার মানে 50 আর 36 যোগ করলে হবে 86, 86/15 এটা হবে যোগফল। একে এই মিশ্র ভগ্নাংশতে পরিবর্তন করলে হবে কত না 15 5 75 আর এটা হবে 11, তাহলে 5 × 11 15। এটা হবে আমাদের এই 2এর কয়ের দাগের অঙ্কের সমাধান। এবার ক্ষয়ের অঙ্ক। ক্ষয়ের অঙ্কে রয়েছে বিয়োগ করো। এখানে আছে 3 × 2 = 15 বিয়োগ 2 × 5 = 6 রয়েছে। 3 × 2 = 15 বিয়োগ 2 × 5 = 6 সমান সমান, প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশের রূপে নিয়ে যাব। 3 × 15 = 45 আর 2 হবে 47, তাহলে 47 × 15 বিয়োগ এখানে আছে 6 × 2 = 12, 12 আর 5 হবে 17, 17/6। এবার 15 এবং 6 এদের লসাগু করব। 15 এবং 6 এদের লসাগু করলে কি হবে না 30 হবে, 30, তাহলে 15 × 2 = 30, মানে 47 দুগুণে হবে 94 বিয়োগ 6 5 × 30, তার মানে 5 7 হবে 85। তাহলে এই 94 থেকে 85 যদি বিয়োগ দিই আমরা কত পাবো? 5 × 9 = 14, 9 × 14, তার মানে 9 × 30। এবার কাটাকুটি করছি, 3 × 3 হবে 9 আর 3 × 10 হবে 30 সমান সমান 3 × 10,
3 এর 10। এবার দেখো গয়ের দাগের প্রশ্ন। গয়ের দাগের প্রশ্নে আছে গসাগু নির্ণয় করো 22 আর 66। এই 22 এবং 66 এদের গসাগু করতে হবে। তাহলে কি হবে না, আমরা এই 22 দিয়ে ভাগ করব 66কে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি গসাগু করি তাহলে 22 3 হবে 66। তার মানে মিলে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কি যে মিলাচ্ছে অর্থাৎ এই 22, তাই 22ই হবে গসাগু। তাহলে লিখব কি নির্ণীয় গসাগু, গসাগু সমান সমান কত 22, গসাগু হবে 22। এবার ঘয়ের দাগের প্রশ্ন। দেখো ঘয়ের দাগের প্রশ্নে কি রয়েছে, ঘয়ের দাগের প্রশ্নে আছে সমকোণ কাকে বলে। সমকোণ, এখানে লিখব আমরা সমকোণ। সমকোণ না, যে কোণের মান, যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। সমকোণ বলে, অর্থাৎ এরূপ হবে কোণটি, এটা হবে একটা সমকোণ, যেখানে আমরা লিখতে পারি এই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, যার এই কোণটা হলো 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি কোণটাকে আমরা বলবো কি, অর্থাৎ একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা দণ্ডায়মান হয়ে যখন কোণ উৎপন্ন করছে এবং সেই কোণটা যদি 90 ডিগ্রি হয় তখন তাদেরকে বলবো আমরা, বা সেই কোণটাকে বলবো আমরা সমকোণ। তো এই গেল আমাদের সমকোণ অর্থাৎ এই ঘয়ের দাগের প্রশ্নের সমাধান। এবার বাকি প্রশ্ন রয়েছে আরও কয়েকটি, তাদের সমাধান আমরা তুলে ধরব। তাহলেই আমাদের এই শেষ যে তোমাদের চূড়ান্ত প্রস্তুতির একটা সাইসেন ভিত্তিক প্রশ্নের সমাধান তা আমরা তুলে ধরতে সক্ষম হব। আর তাই তোমাদের বলবো যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর তার সাথে সাথে অবশ্যই ভিডিওটাকে তোমরা দেখে বাড়িতে একবার অনুশীলন করার চেষ্টা করো অঙ্কগুলো, তাহলেই কিন্তু তোমরা আগামী দিনে 50-এ 50 নাম্বার পেতে পারবে। তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলোর সমাধানে। 2 দাগের চ, 2 দাগের চয়ের প্রশ্ন না, উঁর প্রশ্নটা আছে 2 দাগের উঁতে কি রয়েছে, বলেছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। তো এক্ষেত্রে আমরা বোর্ডেতে দেখাচ্ছি, তোমরা মূলত এই বৃত্তটা অঙ্কন করবে। প্রথমে স্কেল দিয়ে 4 সেমি একটা রেখাংশ কেটে নেবে বা এঁকে নেবে। এবার সেই 4 সেমি রেখাংশ দিয়ে তোমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এইভাবে একটা বৃত্ত অঙ্কন করবে, এটা হবে তোমাদের 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত। এই হলো আমাদের 4 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত। আমি এটা খালি হাতে করলাম, তোমাদের করতে হবে কি না, পেন্সিল কম্পাসের সাহায্যে এটাকে আঁকতে হবে। এর নাম দেবে তোমরা ও, এর নাম দেবে তোমরা এ। এটা হলো এই ও এ একটা ব্যাসার্ধ, অর্থাৎ এই ও এ ব্যাসার্ধের 4 সেমি, ও এ ব্যাসার্ধের একটা বৃত্ত। এবার রয়েছে চয়ের দাগের প্রশ্ন। 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 1 কিগ্রা আলুর দাম কত। তাহলে চয়ের দাগের প্রশ্নে তাহলে 60 টাকা ভাজিত এই 60 টাকা নিয়েছে কত কেজি আলুর দামে, 5 কিগ্রা। তাহলে 1 কিগ্রার দাম কত হবে, তখন 5 দিয়ে আমরা ভাগ করবো, অর্থাৎ 5 12 60 মানে 12 টাকা। তাহলে প্রতি কিগ্রা আলুর দাম 12 টাকা হবে। এবার 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্নে কি বলা রয়েছে, দেখো 3 দাগের প্রশ্নে বলা আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে আছে মোট 15 নাম্বার। তো এই 15 নাম্বার পেতে হলে আমাদের এই সমস্যামূলক প্রশ্নগুলো সংক্ষিপ্তধর্মী যদিও, তাদের সমাধান আমাদের করতে হবে। তো প্রথমেই রয়েছে ছোট থেকে বড় হিসাবে সাজাও। ছোট থেকে বড় হিসাবে সাজাও কয়ের দাগে বলা আছে কত, 2-3 রয়েছে, 4-9 রয়েছে, 5-6
এই তিনটে ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশগুলোর মধ্যে আমাদের ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। প্রথমে আমাদের কাজ হবে কি, এদের হরগুলো দিয়ে আমাদের লসাগু করা। 3, 9 আর 6, এদের লসাগু করলে কি হবে, 3, 9 আর 6, এদের লসাগু করব। 3 দিয়ে গেলে 3 একে 3, 3 3কে 9, 3 দুগুণে 6, অর্থাৎ 3 দুগুণে 6, 6 3 হবে 18, 18 হবে লসাগু। তাহলে এদের প্রত্যেককে আমরা 18 দিয়ে গুণ করব, প্রত্যেককে আমরা 18 দিয়ে গুণ করব, 18 দিয়ে গুণ করব। তাহলে 3 6 18 সমান 6 দুয়ে হবে 12, 9 দুয়ে হবে 18 সমান 4 দুয়ে হবে 8, আর 6 3 হবে 18 সমান সমান হবে 15। তাহলে আমরা যে দেখি সেখানে কি পাচ্ছি না, এখানে কে বড়, তা বড় হলো এখানে 15, তারপরে হলো 12, তারপরে ছোট হলো, তার থেকে ছোট হলো 8। তার মানে যদি ছোট থেকে বড় হিসাবে সাজায় তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশ হবে এই 4-এর 9 ভগ্নাংশ। তাহলে আমরা লিখব এইভাবে 4-এর 9, এ সবার কাছে তীর খাবে, 4-এর 9। এর থেকে একটু বড় সেটা হলো 12, মানে 2-এর 3 ভগ্নাংশ। আর এর চেয়ে সবার চেয়ে বড় সেটা হলো এই 15 পেয়েছি, মানে 5-এর 6 ভগ্নাংশ। তাহলে এখানে লিখব আমরা 5-এর 6। তো এইভাবে আমরা প্রথমে এইভাবে করে নিয়ে আমরা এদেরকে সাজিয়ে নেব। তো এই গেল আমাদের কয়ের দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 3-এর খ কি বলেছে না, তুমি একটি বাসের 5-এর 8 অংশ লাল রং ও 1-এর 4 অংশ সবুজ রং করেছো। এবার তুমি মোট কত অংশ রং করেছো? তাহলে দুটো অংশকে তার মানে আমরা যোগ করব, যেহেতু লাল এবং সবুজ করেছি তাহলে রং করা হয়েছে, মোট রং করা হয়েছে ক্ষয়ের দাগে লিখব কি, মোট রং করা হয়েছে সমান সমান কত কত রয়েছে না, রয়েছে এখানে 5-এর 8, 5-এর 8 যোগ 1-এর 4, 1-এর 4 সমান 8 আর 4-এর লসাগু হবে কত না 8, লসাগু হবে 8। তাহলে এখানে কত করব আমরা, এখানে করব আমরা 5 যোগ 4 2 8, তার মানে 2 সমান সমান 5 আর 2 হবে 7। তাহলে 7-এর 8 অংশ, 7-এর 8 অংশ। এই 7-এর 8 অংশ কি করা হয়েছে না, এখানে রং করা হয়েছে। তো এই ছিল আমাদের এই বোর্ডে যতটা ধরলো। তো বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা এই পর্বেই তুলে ধরব। একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এই সম্পূর্ণ প্রশ্নপত্রটির সমাধান তোমাদের কাছে একদমই জলের মতো এক প্রকার পরিষ্কার হয়ে যাবে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কে। তো এবার দেখো, এবার বলেছে গয়ের দাগের প্রশ্নে কি রয়েছে, ঈশিতা 150 টাকা 50 পয়সায় এক ঝুড়ি আম কিনলো ও বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? তার মানে এটা লাভ হয়েছে। আর লাভ বা বেশি পাওয়াটা কী করে পাবো না, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যকে বাদ দিয়ে দেবো। তাহলে এই 3-এর দাগের কত না গ, এখানে ঈশিতা বেশি পেল সমান সমান কত না 175 টাকায় বিক্রি করেছে। তাহলে 175.00 করলাম, 150 টাকা 0.50 ছিল, মানে 150 টাকা 50 পয়সায় সে কিনেছিল আর বিক্রি করেছে 175 টাকায়। তাহলে 0 করতে 0, 5 কয় দাও 10, 5 দাও 10 দশমিক, তাহলে এখানে 4 নেমে যাবে, 5 কয় দাও 7, 2 দাও 7, মানে 24 টাকা 50 পয়সা, 24 টাকা 50 পয়সা। তাহলে কি হবে, ঈশিতা লাভ হবে বা বেশি পাবে। এবার রয়েছে ঘয়ের দাগের প্রশ্ন। একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 360 মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার হলে প্রস্থ কত? তাহলে ঘয়ের দাগে প্রস্থ সমান সমান কি না, প্রস্থ সমান সমান হলো পরিসীমার বাই 2। তাহলে পরিসীমা যেটা আছে কত আছে না, পরিসীমা এখানে দেওয়া আছে 360, তাহলে 360 বাই হবে 2,
বিয়োগ হবে এবার দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত দেওয়া আছে না 100 মিটার। 100 সমান সমান কি লিখবো আমরা, এই 360কে 2 দিয়ে ভাগ করলে হবে 180। তাহলে 180 বিয়োগ 100 সমান সমান 80 মিটার। তার মানে প্রস্থটা হবে 80 মিটার, যেখানে দৈর্ঘ্য হলো 100 মিটার। এই গেল আমাদের ঘয়ের দাগের প্রশ্ন। এবার উঁয়োর দাগের প্রশ্ন। উঁয়োর দাগের প্রশ্নে রয়েছে শামীম 1000 গ্রাম চা 200 টাকায় কেনে, সে 50 টাকায় কত গ্রাম চা কিনবে? তাহলে 1000 গ্রাম চা সে 200 টাকায় কিনেছে, সে 50 টাকায় কত গ্রাম চা কিনবে? তাহলে 200 টাকায় পাওয়া যায় সমান সমান 1000 গ্রাম। 1000 গ্রাম। তাহলে 1 টাকায় পাওয়া যায় কত? কম পাওয়া যাবে, তাহলে 1000/200 গ্রাম। আর 50 টাকায় পাওয়া যায় সমান সমান লিখব কি না 1000 গুণ 50 গুণ হবে 200। তাহলে একটা দুটো শূন্য, এখানেও একটা দুটো শূন্য। এবার 2 5 10 50, তাহলে 50 5 হবে কত? 5 5 25, মানে 250 গ্রাম। তার মানে 250 গ্রাম সেখানে চা পাওয়া যাবে। তাহলে 200 টাকায় যেখানে পাওয়া ছিল 1000 গ্রাম, সেখানে 50 টাকায় পাবো আমরা কত না 250 গ্রাম। এবার এই 3 দাগের চয়ের অঙ্ক, সেখানে রয়েছে একটি সরল অঙ্ক। তো দেখো চয়ের দাগের অঙ্কে রয়েছে সরল অঙ্ক। কি বলতে বলেছে? তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী রয়েছে 10 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী শেষ, এবার রয়েছে কত না 3 তৃতীয় বন্ধনী শেষ। এভাবে আছে সমান সমান কি লিখতে পারি? এখানে আমাদের এই প্রথম বন্ধনীর কাজ আগে, তাহলে 5 থেকে যদি 2 চলে যায় থাকে 3, তাহলে লিখবো এখানে তৃতীয় বন্ধনী দিয়ে 5 যোগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ 5 থেকে 2 চলে গেলে থাকে 3 তৃতীয় বন্ধনী, এখানে রয়েছে কত 3 তৃতীয় বন্ধনী শেষ সমান সমান। এবার এই দ্বিতীয় বন্ধনীর কাজ 10 থেকে যদি 3 চলে যায় থাকে কত 7, তাহলে তৃতীয় বন্ধনী দিয়ে আমরা লিখব 5 যোগ এখানে হবে কত 7 এখানে আছে কি না এর আছে 7 এর হবে 3 সমান সমান দিয়ে আমরা লিখতে পারি কত না এক্ষেত্রে 5 যোগ এবার এর কাজ অর্থাৎ 7 3 হবে 21, তাহলে 21 আর 5 হবে 26, যোগ করে পাবো আমরা 26। তো এই ছিল এই 3 দাগের যে অঙ্কগুলো তার সমাধান। তো এরকমই আরও এই 4 দাগের 4টি অঙ্ক রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যামূলক প্রশ্ন। যে প্রশ্নগুলোতে বলা রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 4টির মধ্যে। প্রশ্নগুলোর মান আছে কত 5 নাম্বার করে আছে, অর্থাৎ প্রত্যেকটিতে 5 নাম্বার করে। তো এই সমস্যামান প্রশ্নগুলোর সমাধান তোমাদের আমরা এই পর্বেই তুলে ধরবো, তাই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমাদের আরও একটি 50 নাম্বারের পর্বের পরিসমাপ্তি ঘটবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের এই পর্বের অর্থাৎ একদম শেষ মুহূর্তের তোমাদের প্রস্তুতি আমাদের সারা হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাব 4 দাগের প্রশ্নগুলির সমাধানে। 4 দাগের প্রশ্ন। 4 দাগের কয়েতে বলেছে কি না তোমাদের ওয়ার্ডে 12 জন লোক 15 দিনে ওয়ার্ডের সমস্ত ড্রেন পরিষ্কার করে। যদি 20 জন লোক কাজ করতেন তবে কত দিনে কাজটি শেষ করতে পারতেন? তো কত দিনে, তার মানে দিন সংখ্যাটা আমরা চাই, তার মানে দিন সংখ্যাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে বাঁ দিকে রাখবো কি লোক সংখ্যা, আর এখানে লিখবো আমরা দিন সংখ্যা। লোক সংখ্যা
আর দিন সংখ্যা। এখানে আছে কত তাহলে না 12 জন লোক যখন করছে সেখানে 15 দিনে কাজটি শেষ করতে পারবে। এবার 20 জন লোক যদি কাজটি করে তাহলে কাজটি করতে কত দিন লাগবে? এটা হবে, যেহেতু এখানে লোক সংখ্যা বেড়েছে তাই দিন সংখ্যাটা স্বাভাবিকভাবে কম লাগবে, তার মানে এটা হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখব কি, অতএব 12 জন লোক কাজটি 15 দিনে করবে। একজন লোক কাজটি কত দিনে করবে? একজন লোক বেশি দিনে করতে হবে, মানে বেশি দিন লাগবে, তার মানে 15 গুণ 12 দিনে করবে। আর 20 জন লোক কাজটি 15 গুণ 12/20 দিনে করবে। তাহলে 5 দিনে 15 আর 5 4 হবে 20, 4 3 হবে 12, তাহলে 3 3 হবে 9, মানে 9 দিনে। তার মানে 9 দিনে তারা কাজটি করতে পারবে। তাহলে এখানে বলা ছিল কি না, বলা ছিল যে তোমাদের ওয়ার্ডের 12 জন লোক 15 দিনে ওয়ার্ডের সমস্ত কাজ বা ড্রেন পরিষ্কার করতে পারে। তাহলে 20 জন লোক যদি কাজটা করতো, তাহলে 20 জন লোকটা কাজ করতো, তাহলে 9 দিনে সেই সমস্ত ড্রেন পরিষ্কার করা যেত। তো এই হলো আমাদের কয়ের দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব ক্ষয়ের দাগের প্রশ্নে। তো চলো, 4-এর ক্ষয়ের দাগের প্রশ্ন কি রয়েছে? 4-এর ক্ষয়ের দাগের প্রশ্নে আছে, একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবারে মুরগিগুলির কত দিন চলবে? তাহলে দিন সংখ্যা চাইছে, কত দিন চলবে, তাই দিন সংখ্যাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে মুরগি সংখ্যা আর দিন সংখ্যা। মুরগি সংখ্যা কি আছে না, মুরগি সংখ্যা আছে 4000টা মুরগি। এখানে দিন সংখ্যা হলো 250, 350 দিন চলবে 4000টি মুরগির। এখন আরও 1000টা মুরগি আনা হয়েছে, তাহলে এই 4000 যোগ আরও 1000 সমান 5000। 5000 মুরগির কত দিন চলবে? এটা হবে কি না, যেহেতু এখানে মুরগির সংখ্যা বেড়েছে তাই দিন সংখ্যা কম লাগবে, দিন সংখ্যা মানে কম দিন চলবে। তাহলে এটাও হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো এখানে? অতএব আমরা লিখব যে 4000টি মুরগি চলবে 250 দিন। 4000টি মুরগির চলবে 250 দিন। তাহলে একটি মুরগির চলবে কতদিন? বেশি দিন চলবে, তার মানে 250 250কে আমরা 4000 দিয়ে গুণ দেব, এতদিন। এবার এই 5000টা মুরগির কতদিন চলবে? কম দিন, তাহলে লিখব এই 5000টি মুরগির চলবে সমান 250 গুণ 4000 বাই 5000। এবার এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে দিলাম। এবার কাটাকুটি করব, কি হবে? 5 5 25 মানে 50 দিন। 5 5 25, এই 5, তাহলে 5 4 20 অর্থাৎ 200 দিন। তাহলে যেখানে 4000টি মুরগির চলছিল 250 দিন, সেখানে এই 5000টি মুরগির চলবে কত না 200 দিন। তো এই হলো আমাদের ক্ষয়ের দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব ঠিক একই রকমভাবে
আরও বাকি দুটি প্রশ্ন, তাহলেই আমাদের এই পর্বটি সারা হয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আগামী দিনে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বাকি প্রশ্নগুলির সমাধান দেখে নাও। 4 দাগের গ কি রয়েছে, বলেছে একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? তাহলে একটা চাকাকে যদি 1700 মিটার যেতে হয় তাহলে কতবার ঘুরবে এটা বার করতে হবে। তো আমরা প্রথমে স্টেজ তৈরি করে নেব, কতবার ঘুরবে এটা বার করতে হবে। তাহলে লিখব আমরা দূরত্ব, আর দূরত্বটা মিটার, আর ঘুরবে কতবার ঘুরবে সেটা বার করব। তাহলে এখানে বলা ছিল যে 170 মিটার, 170 মিটার যেতে ঘুরবে কত না 51 বার। তাহলে 1700 মিটার যেতে কতবার চাকাটা ঘুরবে এটা বার করতে হবে। তার মানে এই সম্পর্কটিও হবে কি সম্পর্ক না, এটিও হবে বেশি দূরত্ব যেতে বেশি বার ঘুরবে। তার মানে এটা হবে সরল সম্পর্ক। অতএব আমরা লিখব কি না 170 মিটার যেতে চাকা ঘুরবে সমান সমান 51 বার। 1 মিটার যেতে চাকা ঘুরবে কম বার ঘুরবে, তার মানে 51/170 বার। আর 1700 মিটার যেতে চাকা ঘুরবে সমান সমান 51 গুণ 1700/170। এই শূন্য কাটলাম, তাহলে 17 1 17 মানে 10 সমান সমান কত হবে 510। অর্থাৎ 51কে 10 দিয়ে গুণ করলে হবে 510, মানে 510 বার চাকাটা ঘুরবে। তাহলে 510 বার চাকাটা যদি ঘুরে তবেই এই 1700 মিটার পথ যেতে পারবে। তো এই হলো আমাদের গয়ের দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের অর্থাৎ এই পঞ্চম শ্রেণীর গণিত প্রশ্নপত্র 2024-এর সাইসেনের শেষ পর্বের শেষ প্রশ্নের সমাধানে। তো চলো এবার আমরা চলে যাব শেষ প্রশ্নে। শেষ অঙ্ক তথা ঘয়ের দাগের প্রশ্ন। কি রয়েছে না 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন? তো এক্ষেত্রে কি করবো আমরা, তাহলে আবার সেই স্টেজ তৈরি করে নেব। তাহলে প্রথমে কি চাইছে এখানে 9 দিনে কত টাকা আয় করবেন। তাহলে এখানে লিখব লোক সংখ্যা, এখানে লিখব দিন সংখ্যা, আর এখানে লিখব আয় এখানে টাকাতে। এবার 7 জন লোক 12 দিনে আয় করে কত টাকা 4200 টাকা। এবার 8 জন লোক 9 দিনে আয় করবে কত টাকা, এটা আমাদের বার করতে হবে। তো আমরা কি লিখব না 7 জন লোক 12 দিনে আয় করে 4200 টাকা। একজন লোক একদিনে আয় করবে কম করবে। 7 জন লোক 12 দিন ধরে যেটা আয় করছিল সেটা একজন লোক একদিনে করবে কম। তাহলে এই 4200 বাই আমরা লিখব কি না 7 গুণ 12 টাকা। এবার 8 জন লোক 9 দিনে, তাহলে লিখব আমরা 8 জন লোক
9 দিনে আয় করে সমান 4200 গুণ 8 গুণ 9 বাই 7 গুণ 12, এইভাবে। তাহলে কাটাকুটি করলে কি হবে, 7 6 42 মানে 600। দুঃখিত, একটি ফোন আসার কারণে আমাদের কিছুটা সময় গেল। তো দেখো এবার আমরা এই 60কে মানে 600কে 12 দিয়ে কাটবো। কাটলে কত হবে, 12 5 হবে 60 মানে 50। এবার 8 5 হলো 40, 40কে 9 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, মানে 8 5 40 তার মানে 400, 400কে আবার 9 দিয়ে গুণ, তার মানে 9 4 হবে 36 আর দুটো শূন্য, তার মানে 3600 টাকা। তাহলে কি পেলাম না, 7 জন লোক 12 দিনে আয় করে 4200 টাকা, আর একজন লোক একদিনে আয় করছে 4200 বাই 7 গুণ 12, সেক্ষেত্রে 8 জন লোক 9 দিনে আয় করবে 3600 টাকা। তো এই হলো আমাদের এই পর্বের যে 50 নাম্বার প্রশ্নের প্রশ্নপত্র নিয়ে আমরা হাজির হয়ে গেছিলাম তোমাদের একদম শেষ মুহূর্তের গণিতের পরীক্ষার একদম শেষ প্রশ্নপত্রের সমাধান নিয়ে, যা তোমরা আগামী দিনের পরীক্ষায় এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাবে, যার সমাধান আমরা আজ তোমাদের আগাম করে দিলাম। তো সেই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আগামী বছর ঠিক একই রকমভাবে তোমাদের ষষ্ঠ শ্রেণীতেও আমরা সময় সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে দেব। তোমরা আমাদের এই প্লেলিস্ট চেক করেও দেখতে পারো। তো সেই কারণে বলবো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, এবং এইভাবেই আমাদের ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আমরা তোমাদেরকে তুলে দেব। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।